নমস্কার, আমার রাউস স্পিচ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে মিউচুয়াল ফান্ডের স্বাস্থ্য পরীক্ষা। আমি এই রাউস স্পিচ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে আপনাদের কাছে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং ব্যক্তিগত বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এই ব্যাপারে আমি দীর্ঘদিন ধরে এই মার্কেটে রয়েছি। মিউচুয়াল ফান্ডে আমি দীর্ঘদিন ধরে বেচাকেনা করি এবং আমার ক্লায়েন্টদের আমি অনেক শ্রীবৃদ্ধি করতে পেরেছি। দেখুন, আপনার যে পোর্টফোলিওটা রয়েছে তাতেও অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, আপনি আশাই করতে পারছেন না। আবার বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো কিন্তু তেমনভাবে বাড়ছে না। অ্যাকচুয়ালি অনেকে হয়তো অনেক দিন পুরনো সময় থেকে মিউচুয়াল ফান্ডে এসেছেন, যারা শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ঠিক করতে সাহস পাচ্ছেন না, এখানে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছেন, মানে শেয়ারে ইনভেস্টমেন্টটা ইনডাইরেক্ট করছেন। তার মধ্যে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড কিনেছেন, তাহলে মিউচুয়াল ফান্ডে এসেছেন। এবং করোনা পরবর্তী সময়ে মিউচুয়াল ফান্ডে বিরাট অগ্রগতি ঘটেছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই মিউচুয়াল ফান্ডে এসেছেন, তাদের ফান্ডগুলো রেখেছেন, কিন্তু তারা কি পেয়েছেন? উঠতি মার্কেট পেয়েছেন। 2020 সাল থেকে তারা উঠতি মার্কেট পেয়েছেন। এই উঠতি মার্কেটে কী হয়েছে? তাদের ফান্ডগুলো সবই বেড়েছে। আপনি সেক্টরাল ফান্ড বলুন বা যেখানে মিউচুয়াল ফান্ড রাখা গেছে সেখানেই বেড়েছে, সেই এসআইপি রাখুন বা লামসাম রাখুন। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই যে উঠতি মার্কেটে তো দাম বাড়লো, কিন্তু দেখা গেল এই রিসেন্টলি মার্কেট যখন খুব ডাউন হলো তখন দেখা গেল যে অনেকেই ভয় পেয়ে মার্কেটে থেকে বেরিয়ে গেছেন, ভয় পাচ্ছেন। তো এই স্বাস্থ্য পরীক্ষাটা, মিউচুয়াল ফান্ডের স্বাস্থ্য পরীক্ষাটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা অনেকটাই আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে সেটা দেখে এবং সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা ফান্ডটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে এই বিষয়গুলো নিয়েই আমি প্র্যাকটিক্যালি, মানে আমি বিশদ ওই অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তার মধ্যে যাচ্ছি না। আমি নিজে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কি বুঝেছি মার্কেটে, সেইভাবেই আমি আজকে আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডের স্বাস্থ্য পরীক্ষা করব। ধরে নিচ্ছি আপনার পোর্টফোলিওতে, মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে অ্যাক্সিস স্মল ক্যাপ, মতিলাল অসওয়াল মিড ক্যাপ বা এইচডিএফসি কোনো লার্জ ক্যাপ ফান্ড রয়েছে। তা আমি এইগুলোর প্রথম একটা স্বাস্থ্য পরীক্ষা করতে পারি গত 5 বছরের, যে কিভাবে এই ফান্ডটা চলেছে। এই ক্ষেত্রে আমি গুগলসে গিয়ে টাইপ করব এমফি ডেলি ন্যাপ, AMFI ক্যাপিটালে দেবেন, তারপর ডেলি ন্যাপ টাইপ করার পরেই আপনি যে এএমসি থেকে কিনেছেন মিউচুয়াল ফান্ড, তার মধ্যে ধরুন অ্যাক্সিস স্মল ক্যাপ, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড, সেটাকে টাইপ করবেন। টাইপ করার পরে আপনি যে স্কিমটা কিনেছেন, যেমন অ্যাক্সিস স্মল ক্যাপ বা মতিলাল অসওয়াল মিড ক্যাপ, আপনি সেটা টাইপ করবেন। তারপর নিচে পিরিয়ড দেবেন, গত 5 বছরে পিরিয়ড দিতে পারেন এবং এই 5 বছরে ফান্ডটি কীভাবে চলেছে, কোনো সময় দাম বেড়েছে, কোনো সময় দাম কমেছে, যখন মার্কেট কারেকশন হয়েছে তখন দাম হয়তো অনেকটা বেশি পড়ে গেছে, যেমন করোনার সময় হয়েছিল। তা করোনার সময়ে এটা কিন্তু উঠতি মার্কেট পেয়েছে, ফলে দাম কিন্তু আশা করি যে বেড়েই গেছে, কিন্তু বাড়তে বাড়তে আবার কিছু সময় দেখেছেন যে হঠাৎ করে কিন্তু ফান্ডের দাম অনেকটাই কমে গিয়েছিল। যেমন বছর দেড়েক আগে আমি উল্লেখ করছি যে কোয়ান্ট স্মল ক্যাপের দাম হঠাৎ করে একদিন 10 পয়েন্ট কমে গিয়েছিল। কারণ হচ্ছে আদানি কাণ্ডে। আদানি যে হিন্ডেনবার্গের যে গণ্ডগোলটা হয়েছিল রিসার্চ রিপোর্টে, তার ফলে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড আদানি যে ইনভেস্টমেন্টটা ছিল শেয়ারে, সেইগুলো সব তুলে নিয়েছিল, হঠাৎ করে দাম কমে গেল। এটা হচ্ছে অনেকটা মানে ওই কোম্পানিটা যেটা স্মল ক্যাপ কোয়ান্টের আছে, তারা হচ্ছে এই ক্ষেত্রে খুব রিব্যালেন্সিং করে, মানে হঠাৎ করে তারা যে শেয়ারটা ভালো ফাংশন করছে না সেটাকে তুলে দেয়। কিন্তু এই ক্ষেত্রে আদানির সমস্ত শেয়ারগুলো তারা তুলে নিয়েছিল, তার ফলে কি হলো, হঠাৎ করে 10 পয়েন্ট কমে গেল। কিন্তু মাসখানেক বাদে তারা যে নতুন শেয়ারগুলো তারা পোর্টফোলিওতে রেখেছিল ওই স্মল ক্যাপে, তার ফলে কিন্তু দাম বেড়ে যায়। ফলে এরকম কিন্তু কিছু ঘটনা ঘটবে যে হঠাৎ করে দাম কমে গেল মানেই হচ্ছে ওই স্মল ক্যাপটা খারাপ হয়ে গেল, তা নয়। ওই স্মল ক্যাপ কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং তাতে দেখা গেছে যে এই ক্ষেত্রে আদানির এই শেয়ারগুলো তখন সরিয়ে দেওয়া উচিত বলে ফান্ড ম্যানেজার মনে করেছেন। এই ক্ষেত্রে আপনি ভ্যালু রিসার্চ যে ওয়েবসাইট আছে,
সেখানেও আপনি যেতে পারেন। সেখানে গিয়ে আপনি সেক্ষেত্রে যে বেঞ্চমার্ক যেভাবে গেছে, মানে বেঞ্চমার্ক ইন্ডেক্স আছে, আমি পরে সেই বেঞ্চমার্ক ইন্ডেক্সের ব্যাপারে আসব, সেই অনুযায়ী আপনি দেখতে পাবেন গ্রাফগুলোকে। আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার বেঞ্চমার্ক ইন্ডেক্স করা আছে আপনার যে ফান্ডটির, সেই অনুযায়ী আপনার ফান্ডটি কীরকম রান করেছে। এছাড়া moneycontrol.com, তার মাধ্যমে আপনি বাজারের সেন্টিমেন্ট, আপনার যে মিউচুয়াল ফান্ডটি কিনেছেন পোর্টফোলিওতে, যেটা স্বাস্থ্য পরীক্ষা চলছে, তার রিভিউ দেখতে পাবেন এবং সেই শেয়ারেরগুলো তারা কোন কোন শেয়ারে নিবেশ করেছে, যেহেতু ইকুইটি নির্ভর ফান্ডগুলো ম্যাক্সিমামই রয়েছে, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটি এমসি তাদের মিউচুয়াল ফান্ডের জন্য একটি ফান্ডশিট প্রকাশ করে। এই ফান্ডশিট মান্থলি বেরোয় এবং আপনার ইমেইলে এই ফান্ডশিটটা চলে আসে। এখন থেকে এই ফান্ডশিটটা আপনারা ভালো করে দেখুন। এই ফান্ডশিটের মধ্যে আপনি পোর্টফোলিও অ্যানালাইসিসটা পাবেন, হোল্ডিং পাবেন এবং আপনার ফান্ডের পারফরমেন্স পাবেন, রিস্ক রেটিং পাবেন, ইনকাম জেনারেশন পাবেন, এক্সপেন্স রেশিও কত সেটা দেখতে পাবেন এবং সর্বোপরি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কতটা হয়েছে সেটাও এখানে দেখতে পাবেন। ফলে এই ফান্ডশিট আপনি প্রতি মাসে অবশ্যই দেখবেন। এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ফান্ডের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। এবার বেঞ্চমার্ক ইন্ডেক্স নিয়ে আলোচনায় চলে আসি। বেঞ্চমার্ক ইন্ডেক্স হলো একটি স্ট্যান্ডার্ড যা কিনা সিকিউরিটি, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আর ফান্ড ম্যানেজারের যে পারফরমেন্স সেটা বুঝতে সাহায্য করে। ভারতে দুটো বেঞ্চমার্ক ইন্ডেক্স রয়েছে, একটা হচ্ছে বিএসসি সেন্সেক্স আর একটা হচ্ছে নিফটি 50। বিএসসি সেন্সেক্সে আপনার 30টি ব্লুচিপ ফান্ড আছে। এটি 1979 সাল থেকে কাজ করছে, 1986 সাল থেকে তার পরিকাঠামো রয়েছে। আরেকটি রয়েছে নিফটি 50, এতে 50টি ফান্ড রয়েছে। যাই হোক, মনে করুন আপনার পোর্টফোলিওতে একটি ফান্ড আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই মতিলাল অসওয়াল মিড ক্যাপের জন্য কিন্তু একটি বেঞ্চমার্ক ইন্ডেক্স আছে। সেই অনুযায়ী কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন ওই ইন্ডেক্সের সঙ্গে যে আপনার মতিলাল অসওয়াল মিড ক্যাপ ঠিক ভালো রান করছে কি না, ওভার পারফর্ম করছে না আন্ডার পারফর্ম করছে। সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স। নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স এটা কি? বাজারে দেখা যাচ্ছে যে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে বিভিন্ন শেয়ারে ভাগ করা হয়। তার মধ্যে ক্যাপিটাল যেটা আছে তার লার্জ ক্যাপ একটা ভাগ, তারপরে ক্যাপিটালে মিড ক্যাপ ভাগ, তারপর স্মল ক্যাপ ভাগ। এই তিনটি হচ্ছে অ্যাকচুয়ালি। তা আপনারা যে বাজারে দেখতে পান মাল্টি ক্যাপ, ফ্ল্যাক্সি ক্যাপ, বিভিন্ন নাম দেখেন, সবই কিন্তু ওই লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে কেন্দ্র করে। তার প্রথম যে 100 কোম্পানি আছে এই মার্কেট ক্যাপিটালাইজেশনের বিচারে, সেই ক্ষেত্রে প্রথম 100 কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ, বড় বড় কোম্পানিগুলো। এইচডিএফসি দেখা যাচ্ছে, ওএনজিসি দেখা যাচ্ছে, এই বড় বড় ফান্ড, টিসিএস। তারপরে ওই 100 ফান্ডের পর থেকে 101তম থেকে 250তম, এটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড, যেটা আপনি দেখলেন মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। এবার আপনি যদি ওই গ্রাফের দিকে তাকান, মানে আমি বলেছি যে ওই ভ্যালু রিসার্চ এবং মানি কন্ট্রোল এই দুটোর মধ্যে যে আপনি গ্রাফটা পাবেন, যে আপনার মিউচুয়াল ফান্ডের গ্রাফটা আপনি দেখতে চাইছেন, তার মধ্যে আপনি কিন্তু ওই যেটা ইন্ডেক্স আছে, যেটা নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, তার যে বেঞ্চমার্ক ইন্ডেক্সটা রয়েছে ওই মতিলাল মিড ক্যাপে, সেটার সঙ্গে আপনি কম্পেয়ার করুন। দেখতে পাবেন যে আপনার যে গ্রাফটা, যেটা মতিলাল অসওয়াল মিড ক্যাপের গ্রাফ যদি উপর দিকে যায় তাহলে হচ্ছে আউট পারফর্ম করছে আপনার ফান্ড, না হলে কিন্তু এটা লো পারফর্ম করছে যদি নিচে দিয়ে যায়। এইভাবে আপনি কিন্তু বিচার করতে পারবেন আপনার এই ফান্ডটিকে। আপনি যদি একজন হাই রিস্ক অ্যাপেটাইট হন এবং এক্সপিরিয়েন্সড হন, তাহলে আমি বলবো যে এই ক্ষেত্রে স্মল ক্যাপে বা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করুন। সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে দাম যতই বাড়ুক কমুক না কেন, দীর্ঘমেয়াদী স্তরে আপনি কিন্তু লাভবানই হবেন, কারণ দাম বাড়বেই। আজকে যে প্রিন্সিপাল ভ্যালু 2 বছর বাদে কিন্তু সেম প্রিন্সিপাল ভ্যালু হতে পারে না, আপনি যদি এইচডাব্লিউ স্কিমে টাকা তোলেনও, তাই না? আর যদি সেই ক্ষেত্রে আপনার লো রিস্ক থাকে, মানে আপনি রিস্ক তেমন নিতে পারছেন না, সমস্যা রয়েছে,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন। যাই হোক, এটা অবস্থা বিচার করে এটা দেখতে হবে। আরও কিছু রেশিও অ্যানালাইসিস আছে, তার মাধ্যমে বোঝা যায় যে বর্তমান কী অবস্থায় আপনার ফান্ডটা চলছে। তার মধ্যে বিভিন্ন ম্যাট্রিক্সের পার্ট আছে, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এক্সপেন্স রেশিও অ্যানালাইজ করেও কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর একটি ফান্ডের স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। অবশ্য যারা ঘন ঘন রিব্যালেন্সিং করেন তাদের এক্সপেন্স রেশিওটা একটু বেশি হয়। এক্সপেন্স রেশিও বেশি হয়ে যাওয়া মানে কিন্তু খারাপ নয়। এই ক্ষেত্রে এক্সপেন্স রেশিওর মধ্যে স্যালারি রয়েছে, এস্টাবলিশমেন্ট বিভিন্ন খরচা রয়েছে। তারপর যদি আপনি রেগুলার প্ল্যানে চুজ করেন তাহলে রেগুলার প্ল্যানের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরদের কিছু কমিশনের ব্যবস্থা আছে, সেইগুলো কিন্তু এর মধ্যে ধরা হয়। তার মানে হচ্ছে টোটাল ফান্ড কস্ট ডিভাইডেড বাই টোটাল ফান্ড অ্যাসেট AUM যা আছে। এইভাবেও কিন্তু এক্সপেন্স রেশিওর মাধ্যমে আপনি ফান্ড ম্যানেজারদের কার্যকলাপ বুঝতে পারেন, তিনি অ্যাক্টিভ না তিনি প্যাসিভ। আপনার পোর্টফোলিওতে যে ফান্ডগুলো রয়েছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাকে গ্রাফের মধ্যে ফেলতে হবে। খুব তাড়াতাড়ি এটাকে বুঝতে গেলে যে আপনার কী ধরনের আপনার ফান্ডগুলি পারফর্ম করছে, স্বাস্থ্য পরীক্ষাটা করতে গেলে সেক্ষেত্রে গ্রাফের মধ্যে ধরুন স্মল ক্যাপ দেখছেন, তাহলে আপনার পোর্টফোলিওতে যতগুলো স্মল ক্যাপ আছে সবগুলোকেই আপনি দেখুন যে সেটা বেঞ্চমার্ক ইন্ডেক্স থেকে বেশি চলছে কি না। সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন তাদের মার্কিংও করা থাকে, একটা নির্দিষ্ট সময়ে স্মল ক্যাপে 1, 2 বিভিন্ন র্যাঙ্কগুলো থাকে, মিড ক্যাপেও থাকে, লার্জ ক্যাপেও থাকে। আর একটু আগে যেটা বলছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস। এটার মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডটির ভোলাটিলিটি, রিস্ক এটা দেখতে পাবেন। যত বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি হবে পার্সেন্টেজ দেখা যাবে, তত ভোলাটিলিটি এবং রিস্কটা বেশি হয়। এছাড়া বিভিন্ন রেশিও, অন্যান্য রেশিওগুলো রয়েছে, টেনর রেশিও রয়েছে, আলফা বিটা, এইগুলো মার্কিংও আছে, তার মাধ্যমে কিন্তু বোঝা যায়। তবে আমি সেগুলোর মধ্যে বিশদ আলোচনা করছি না এই কারণেই, কারণ এইগুলো হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজার্স, তার মাধ্যমে কিন্তু বলা যায় যে সবসময় আপনি মার্কেটে এইভাবে বিচার করে আপনি আপনার যে পোর্টফোলিওর মধ্যে ফান্ডগুলোর স্বাস্থ্য বিচার করবেন তা নয়। আপনি দেখবেন যে তখনকার সময়ে তার আগে থেকে, একটা নির্দিষ্ট সময়ের আগে থেকে সেই ফান্ডটি কী ধরনের আচরণ করে চলেছে। নতুন ফান্ড এটা বোঝা যাবে না, পুরনো ফান্ডগুলোতে বোঝা যাবে। এবং পাস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন না যে সেটা কীভাবে চলবে। এর আগে আমি আপনাদের বলেছি যে PSU ফান্ড বা ডিফেন্স ফান্ড, HDFC ডিফেন্স ফান্ড যেমন দেখেছি গত বছর ডবল হয়ে গিয়েছিল, এই বছর তেমন চলছে না। অতএব এই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো হয় যে আপনি যে সেন্সেক্সের যে ইন্ডেক্সগুলো আছে তার ভিত্তিতেই নির্বাচন করা। এইভাবে যদি আপনি প্রত্যেকটি, এবং যদি আপনি রিস্ক অ্যাপেটাইট হতে পারেন, নিজেকে যদি সেই ধরনের সামনে নিতে পারেন, তাহলে কিন্তু সেক্টরাল ফান্ডের কথা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু যদি আপনি ডাইরেক্ট স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং আপনি লার্জ ক্যাপের মধ্যে থাকেন, তাহলে কিন্তু যদি আপনি রিস্ক একটু বেশি নিতে চান তাহলে স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপে আপনি এই সুবিধাটা পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু ফান্ড যেমন পড়বে সেমনি কিন্তু উঠবে। আপনি অন্তত মানে লার্জ ক্যাপ থেকে আলাদা করে বলছি। এইভাবেই কিন্তু আপনি আপনার ফান্ডগুলো স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। অবশ্যই সেটা পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে, বুঝতেই পারছেন ভবিষ্যতে কী হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে সেই ক্ষেত্রে দেখতে হবে ফান্ডটির ভেতরে গিয়ে তার যে শেয়ারগুলো সে তখন রেখেছে সেটাকে দেখতে হবে শেয়ারগুলো কী অবস্থা রয়েছে। কারণ ভালো ফান্ড ম্যানেজার তারা প্রায়ই রিব্যালেন্সিং করে, শেয়ারগুলো পাল্টে দেয়। এটা আপনাকে বুঝতে হবে যে কোন শেয়ারগুলো নিয়ে ফান্ড ম্যানেজার কাজ করছে। এইভাবেই আপনি কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডগুলো স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। আমার এই ভিডিওটি নতুন এলে আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। আমি নিত্য নতুন বিভিন্ন বিষয় নিয়ে, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।